বন্ধুরা, সামনে যে তিনজনকে তোমরা দেখতে পাচ্ছ, সবার আগে রয়েছে আমার বৌদি, তারপরে আমার মিসেস এবং সবার পেছনে রয়েছে আমার মেয়ে। এই যে গাড়িটাতে আমরা এখন উঠছি, গাড়িটা একটা এর্টিগা মডেলের গাড়ি। গাড়িটা হচ্ছে আমার বড় ভাইয়ের। সাদা গেঞ্জি পরে যাকে তোমরা নামতে দেখলে সে হচ্ছে আমার দাদার মেয়ে। গাড়ির পেছন সিটে পাঞ্জাবি পরে রয়েছে আমার দাদা, পাশে রয়েছে আমার দাদার ছেলে অর্থাৎ আমার ভাইপো, যে কিনা আমার মেয়ের থেকে বয়সে 9 দিনের বড়। বয়সের দিক থেকে প্রথমে আমার দাদার মেয়ে, তারপরে দাদার ছেলে, তারপরে আমার মেয়ে। ওয়েলকাম বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে। আজকে আমরা সপরিবারে একটা ছোট্ট অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছি। না, এটা কোনো বিয়ে বাড়ি, কোনো শ্রাদ্ধ বাড়ি কিংবা কোনো জন্মদিনের অনুষ্ঠান নয়, এটা একটা ছোট্ট পূজার অনুষ্ঠান। আমার কাজিন শহর থেকে দূরে গ্রামের মধ্যে একটা বাগান বাড়ি করেছে এবং সেই বাগান বাড়িতে করেছে কৃষ্ণ ঠাকুরের মন্দির। সেই কৃষ্ণ ঠাকুরের মন্দিরের পূজাতেই আজ আমরা যাচ্ছি। তো শহর থেকে বেরিয়ে গ্রামের রাস্তা দিয়ে আমাদের গাড়ি পৌঁছে গেল আমার কাজিনের বাগান বাড়িতে। গাড়ি থেকে নেমে আমরা সবাই একে একে এবার বাগান বাড়ির ভিতরে প্রবেশ করতে লাগলাম। আমার বৌদি সবার পেছনে আর আমি রয়েছি তারও পেছনে, কারণ আমার হাতে রয়েছে মোবাইল। বাগান বাড়িটা ছোট্ট হলেও তার সামনে অনেকটা জায়গা রয়েছে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। ফাঁকা জায়গাতে বিভিন্ন ফলের এবং ফুলের চাষ করেছে আমার কাজিন। আর বাগান বাড়ির সামনে তার গাড়ি দাঁড় করানো রয়েছে। এই যে বাড়িটার পাশে ছোট্ট একটা সুন্দর মন্দির, কিন্তু মন্দিরে এখন ঠাকুর ঘুমাচ্ছে, সেই জন্য আমরা ঠাকুরকে ডিস্টার্ব না করে ঢুকে গেলাম বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে আগের থেকেই কিছু লোকজন রয়েছে, অবশ্য তারা সবাই আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। এই পূজার অনুষ্ঠানে মূলত আত্মীয়দেরকেই ডাকানো হয়েছে, ছোট্ট করে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। আমরা দেখতে পেলাম রুমের ভেতরে সুন্দর করে খাবার দাবার আয়োজন করা হচ্ছে, প্রসাদ খাওয়া চলছে। আমরা সবাই গিয়ে সেখানে বসলাম। এরপরে শুরু হলো আড্ডা। এই যে আমার পিসি, সে কিচেনে রান্না করছে। এইবার আমার বৌদি প্রবেশ করলো বাড়ির মধ্যে, যদিও আমি বৌদির পেছনে ছিলাম, কিন্তু কোনো কারণে বৌদি আমার পেছনে পড়ে গেছে। আমরা সবাই আস্তে আস্তে রুমটার মধ্যে প্রবেশ করলাম। বাড়িটা খুব ছোট্ট, এক কামরা, একটা অ্যাটাচ বাথরুম এবং একটা অ্যাটাচ কিচেন, তার পাশে মন্দির, আর সামনে অনেকটা জায়গা আছে। আমরা সবাই মিলে ঘরের মধ্যে বসে আড্ডার পাশাপাশি পূজার ফল প্রসাদ গ্রহণ করলাম এবং তারপরেই চলে এলাম বাগান বাড়ির বাইরে। বাগান বাড়ির ঠিক উল্টো দিকেই একটা বিশাল বড় বাগান এবং সেই বাগানের মধ্যে বড় বড় 3-4টে আম গাছ। তো আম গাছটা দেখেই আমাদের নেক্সট জেনারেশনের মনে ইচ্ছা জাগলো যে তারা ওই আম গাছে উঠবে। তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। তোমরা এখানে সাদা গেঞ্জি পরে তিনজনকে দেখতে পাচ্ছ, যার মধ্যে একজনকে দেখতে পাচ্ছ হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে পেছনে। সে হচ্ছে আমার বৌদির বড় বোনের মেয়ে। সে মুম্বাই থেকে এসেছে, সে আমাদের গেস্ট, তাই আমরা তাকে সাথে করে নিয়ে এসেছি। তো আম গাছে ওঠার ব্যাপারে সবার আগে এগিয়ে গেল আমার দাদার ছেলে। তার আবার একটা কারণ আছে, সে আমার সাথে বাজি ধরেছে যে সে যদি এই আম গাছটাতে উঠতে পারে তাহলে সে আমার থেকে 5 টাকা পাবে। শহরাঞ্চলের ছেলে হওয়ার পরেও এবং পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমার ভাইপো কিন্তু ঠিক গাছে উঠে পড়ল। কিন্তু অসুবিধা হচ্ছিল তার গাছ থেকে নামতে। সে রীতিমতো ভয় পাচ্ছিল। শুধুমাত্র সেই নয়, আমরা যারা নিচে ছিলাম, বিশেষ করে আমার বৌদি এবং তার দিদি অর্থাৎ আমার ভাইজি, দুজনেই ভয় পাচ্ছিল। কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে সে গাছের ডাল ধরে ঝুলে বাদরের মতো আবার খুব আরামসে সে নিচে নেমে এলো। দেখো তোমরা কি করে সে নিচে নেমে আসবে। এবং গাছ থেকে নামার পরেই সে সরাসরি চলে এলো আমার কাছে এবং তার হাতটা বাড়িয়ে দিল যে তার প্রাপ্য 5 টাকা যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়। তো সেই মুহূর্তে আমার কাছে 5 টাকা খুচরো না থাকায় আমি তার কাছে সেই 5 টাকা বাকি রাখলাম। কিন্তু সমস্যা হলো, এইবার ভাইকে গাছে উঠতে দেখে দিদিরও শখ হলো সে গাছে উঠবে। যেহেতু সেই মুহূর্তে আমার দাদা আশেপাশে ছিল না, তো আমার ভাইজি একটু বেশি সাহসী হয়ে উঠলো। তো সে কন্টিনিউ চেষ্টা করতে থাকলো গাছে ওঠার জন্যে। আমার বৌদি প্রথমে একটু মানা করেছিল, কিন্তু যেহেতু তাদের লাইফ টাইমে একবারই সুযোগ এসেছে, তো সেক্ষেত্রে আমি সেখানে উপস্থিত ছিলাম বলে সে একটু পারমিশনটা দিয়ে দিল। আমার ভাইজি কন্টিনিউ ট্রাই করতে থাকলো। আমার ভাইপোও ট্রাই করছিল তাকে হেল্প করে তাকে গাছে উঠতে সাহায্য করার জন্যে, কিন্তু সহজে সে পেরে উঠছিল না। আর যেহেতু ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, তো বারবার তারা আমাকেই বলছিল যে কাকাই আমাকে একটু হেল্প করো, গাছে আমি উঠবই। যেহেতু আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম আর আমি মোবাইল দিয়ে শ্যুট করছিলাম ভিডিওটা, তো সেহেতু আমার একটু অসুবিধা হচ্ছিল ওকে হেল্প করতে যাওয়ার জন্যে।
তো সেই সময়ে তারা কিন্তু তাদের চেষ্টা থামায়নি। আমার ভাইপো কন্টিনিউ হেল্প করে যাচ্ছে তাকে, অর্থাৎ তার দিদিকে, যে সে যেন গাছে উঠতে পারে, তার মনের ইচ্ছা যেন সে পূরণ করতে পারে। কখনো লাফ মেরে ডাল ধরে ওঠার চেষ্টা করছে। সফল হতে না পেরে আমার ভাইজি বেশ ইরিটেট হয়ে যাচ্ছিল। তো বাধ্য হয়ে এবার আমি আমার সাহায্যের হাত এগিয়ে দিলাম। আমি মোবাইলটা আমার মেয়ের হাতে দিয়ে সোজা গিয়ে ভাইজিকে তুলে ধরলাম যাতে সে গাছে উঠতে পারে, আর আমাকে হেল্প করলো আমার ভাইপো। আমরা দুজনে মিলে তাকে তুলে, তাকে ঠেলে ঠিক গাছে তুলে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা দুজনে মিলে কিভাবে তাকে গাছে তুলে দিচ্ছি, আর আমার বৌদি দূরে থেকে দাঁড়িয়ে দেখছে সেটা। এবার আমরা প্রসাদ খেতে বসে গেলাম সপরিবারে। আমাদের পরিবার এবং আত্মীয় স্বজন ছাড়া আর 2-1জন যারা এসেছিল তারা সবাই আমার কাজিনের বন্ধু। এই আমার কাজিন হচ্ছে একজন ক্রিমিনাল লয়ার। দুপুরের প্রসাদে আইটেম ছিল খিচুড়ি, তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড়, এই জাতীয় কিছু। এরপরে আমরা মন্দিরের কাছে এলাম। ততক্ষণে মন্দির খুলে গেছে, আর মন্দিরের মধ্যে তোমরা দেখো কি সুন্দর একটা ছোট্ট কৃষ্ণগোপাল বসানো রয়েছে। শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করার পরে আমরা এবার চলে গেলাম আবার রুমের ভেতরে, কারণ আস্তে আস্তে বেলা গড়িয়ে আসছে, এবার আমাদেরকে ফিরতে হবে। এই যে বাড়ির 2 বউ, আমার মিসেস এবং আমার বৌদি, তারা রেডি হচ্ছেন বাড়ি যাওয়ার জন্যে। আর পেছনে এই দেখো আমার মেয়ে, সে হাতে যদি ফোন পায় তার আর কিছু দরকার পড়ে না। 2-1জন আত্মীয় বাদে বাদবাকি প্রায় সবাই চলে গেছে, আর রয়ে গেছিলাম শুধু আমাদের ফ্যামিলির কয়েকজন। তো আমরাও রুম থেকে এবার বেরিয়ে এলাম, কারণ আমাদেরকেও ফিরতে হবে। তো তোমাদেরকে একটা কথা সম্বন্ধে বলা হয়নি, আর সেটা হচ্ছে আমার এই কাজিনের বাগান, ছোট্ট বাগান বাড়িটার সামনে কিন্তু একটা ফোয়ারা রয়েছে, কৃত্রিমভাবে তৈরি একটা ফোয়ারা। এবং এটা কিন্তু প্লাস্টার করে তৈরি করা হয়নি, এটাকে মাটির গর্ত খুঁড়ে তার মধ্যে প্লাস্টিক বিছিয়ে দিয়ে তার মধ্যে জলের পাইপ সেট করে এই ফোয়ারাটা তৈরি করা হয়েছে। আর বাড়ির সামনে যে অনেকটা জায়গা ছিল, আমি প্রথমেই বলেছিলাম, সেখানে দেখো ছোট্ট ছোট্ট সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। ফুল গাছ বাদেও অনেক কিছু লাগানো রয়েছে, এবং সেটা আমার কাজিন আমার বড় ভাইকে দেখো দেখাচ্ছে। তো সব কিছু আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাওয়ার জন্যে বাগান বাড়ির বাইরে চলে এলাম। এই যে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। এবার আমরা এখানে দাঁড়িয়ে একটা অবশ্য প্ল্যান হচ্ছিল যে আবার একবার এই বাগান বাড়িতে আসা হবে একটা পিকনিক করার জন্য, এবং সেটা গরমের সময়। তো দেখা যাক গরম আসুক, তখন যদি আমরা পিকনিক করতে আসি তখন আবার একটা নতুন ব্লগ করব এবং তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা গাড়িতে উঠে পড়লাম একে একে সবাই। আমরা তো মোটামুটি কজন ছিলাম, আমরা টোটাল 8জন ছিলাম। 7 সিটারের গাড়ি, যাই হোক যেভাবেই হোক আমরা 7 সিটারের গাড়ির মধ্যেই ম্যানেজ হয়ে গেলাম। আমার অবশ্য কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ আমি সবার আগে ছিলাম ড্রাইভারের পাশে, এবং আমার সিটটা ছিল সিঙ্গেল সিট। আমরা গ্রামের ভেতর দিয়ে সুন্দর একটা মনোরম পরিবেশ ঘিরে আস্তে আস্তে আবার ফিরতে লাগলাম। গাড়িটা কি সুন্দর চলছে, গ্রামের 2 পাশে কত গাছপালা। এবং দেখো আমরা পৌঁছে গেলাম কাঁচরাপাড়াতে। এই যে গাড়ি থেকে আমরা নামছি, আমাদেরকে নামিয়ে দিয়ে এবার গাড়িটা চলে যাবে। বেশি দূর অবশ্য যাবে না, গাড়িটার গ্যারেজটা 3 কিলোমিটার দূরে। তো সেখানে গাড়িটা গিয়ে হোল্ড করবে। আমরা নেমে পড়লাম। এবার আমরা নেমে ওদেরকে টাটা বাই বাই করে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দাদা বৌদি এবার আবার উঠে পড়লো। উঠে পড়ে এবারই গাড়িটা ছেড়ে দেবে। গাড়িটা ছেড়ে চলে গেলে তখন আমরা বাড়ির দিকে রওনা দেব। যে গাড়িটা ছেড়ে দেবে এখনই, দাঁড়িয়ে আছে। হয়তো কিছু কথাবার্তা বলা হচ্ছে গাড়ির ভিতরে এবং বাইরের লোকেদের মধ্যে। এই যে আমার মেয়ে আর মিসেস তাদেরকে সি আপ করার জন্য দাঁড়িয়েই ছিল সেখানে, আমি অবশ্য দাঁড়িয়েছিলাম। এইবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যে কৃষ্ণর জন্মদিন উপলক্ষে আমরা একটু রঙও খেলেছি, দেখো আমার মুখে লাগানো রয়েছে। আর সারাদিন ক্যামেরার পেছনে থাকার দরুন আমার চেহারাটা ঠিকমতো দেখানো হয়নি, তাই শেষবেলায় এসে নিজের চেহারাটা দেখালাম। থ্যাংক ইউ, দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।